সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। শিরোনাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, জোটের হিসাবে গোলমাল। ইত্তেফাক, লন্ডন যাত্রা নির্ভর করছে চিকিৎসকদের উপর, অসন্তুষ্ট তবু অপেক্ষা করবে বিএনপির মিত্ররা। জামাত কোন মিত্রদের আসন ছাড়ে। মানবজমিন, বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড়, মেডিকেল বোর্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় খালেদার বিদেশ যাত্রা। আমার দেশ মানহীন মেডিকেল কলেজ হয়ে উঠছে গলার কাটা, নির্বাচনে আতঙ্ক, লুণ্ঠিত অস্ত্র এখনও উদ্ধার হয়নি 1340টি। কালের কণ্ঠ, অবহেলিত সম্ভাবনার পর্যটন খাতের রূপান্তরে সংস্কার ও বিনিয়োগ জরুরি। কালবেলা ভোট হতে পারে 12 ফেব্রুয়ারি, বিমান ভ্রমণের উপযুক্ত না হয় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব। দেশ রূপান্তর এখনই বিদেশ নিতে না, আদমরা খাদ্য কর্তৃপক্ষকে রেখেছেন প্রধান উপদেষ্টা। সময়ের আলো, লন্ডন যেতে পারবেন খালেদা জিয়া, ভারতে আশ্রিত হয়ে কতদিন থাকবেন সিদ্ধান্ত হাসিনার। খবরের কাগজ, পেঁয়াজ আমদানির অনুমতি, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হলেও এখনই বিমানযাত্রা নয়। সংগ্রাম, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর। করতোয়া, খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও বিলম্বিত, নির্বাচনের তফসিল নিয়ে সভা আজ। খালেদা জিয়ার একটা শিরোনাম যেটা হচ্ছে যে লন্ডন যাত্রা আরও বিলম্বিত হতে পারে, আবার এখনও অনেকটা নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপর, তারা কি সিদ্ধান্ত দেন। আপনি জানেন যে 27 তারিখ থেকে তিনি এখনও হাসপাতালে আছেন। প্রথমত আমি যেটা বলবো যে দেশবাসীর মতো আমিও আমার এখানে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহর দরবারে যে বিএনপি যে নেত্রী খালেদা জিয়া যাতে সুস্থ হন এবং উনি আরোগ্য লাভ করেন। কিন্তু এখন যে ওনার শরীরের যে নাজুক অবস্থা, তার জন্য যে কাতারের যে প্রভিশন করা, যেখানে স্পেশালাইজ যেখানে অ্যাম্বুলেন্স প্লেন যেটা আসার কথা, ওটা কি জোগাড় করার প্রথমে বিলম্ব হচ্ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনার শরীরে এখনও পুরোপুরি প্লেনে ফ্লাই করার মতো, এমনকি একটা প্লেনে অ্যাম্বুলেন্সে ফ্লাই করার মতো এখনও ডাক্তারদের ক্লিয়ারেন্স হয়তো বা যতদূর আমরা প্রেসের তথ্য থেকে যা পাচ্ছি যে এখনও ওনার ওইরকম ওনার শরীরে ওই কন্ডিশনটা আসে না। এবং তার সাথে সাথে হচ্ছে যে লন্ডন থেকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বউ জুবাইদা রহমান, উনি আসেন, ডক্টর জুবাইদা রহমান, এবং উনি এসে এখন ওনার শাশুড়ির এখানে সুস্থতার ব্যাপারে উনি এখন নিজে এখানে হচ্ছে যে এটার সাথে উনি নিবিড়ভাবে জড়িত আছেন। আমরা বলবো যে যেটা আল্লাহ যাতে ওনাকে আরোগ্য দান করুক এবং ওনাকে হচ্ছে সুস্থ করে ওনার বিএনপির ওনার যে সমর্থক তাদের মধ্যে ফিরিয়ে আনুক। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর বড় বড় রাজনৈতিক দলের নেতারা, এমনকি জামাতের আমির, তারপর অন্যান্য যে দলের যে নেতারা যারা আছেন, সবাই এখানে হচ্ছে ওনার জন্যে আরোগ্য কামনা করেছেন, অনেকে হাসপাতালে গেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনমোহন সিং একটা পড়ছিলাম, নরেন্দ্র মোদীও এখানে হচ্ছে উনি এখানে উনি টুইট করেছেন যেখানে সোশ্যাল হ্যান্ডেলে যে উনি খালেদা জিয়া আরোগ্যটা কামনা করেছেন। তা আমি বলবো যে প্রত্যেকটি ক্ষেত্রে দেশে এবং বাইরে সবাই চাইছেন যে হচ্ছে খালেদা জিয়া হচ্ছে সুস্থভাবে ফেরত আসুন। তো এটা একটা প্রমাণিত হচ্ছে যে ওনার একটা জিনিস আছে যেটা আমার মনে হয় অনেক রাজনীতিবিদদের এখন নেই। এক হচ্ছে যোগ্যতা হচ্ছে এবং দীর্ঘসূত্রতা এবং গ্রহণযোগ্যতা এবং যেটা ক্রেডিবিলিটি বলি আমরা ইংরেজিতে, এবং হচ্ছে যে ওনার মোরাল অথরিটি। কেননা উনি যে দীর্ঘ 16 বছর এক প্রকারের যে উনি গৃহবন্দী অবস্থায় ছিলেন আওয়ামী লীগের শাসন আমলে, এবং নানান ধরনের হচ্ছে লাঞ্ছনা, নির্যাতন বা হচ্ছে গঞ্জনা এখানে স্বীকার করেছেন। কিন্তু উনি কিন্তু উনি তো নথি এখানে নামালেই পারতেন, বা উনি এখানে হচ্ছে যে উনি এখানে এক প্রকারের একটা গোল্ডেন হ্যান্ডশেক করে দেশের বাইরে চলে যেতে পারতেন রাজনীতিক অবসর নিয়ে। তো ওই সহজ রাস্তাটা ওনার কাছে ছিল, কিন্তু উনি কিন্তু করেন নাই। উনি দেশের
ওনার দলের এখানে কর্মীদের সাথে কিন্তু উনি ছিলেন। তো এটার জন্য কিন্তু ওনার কাছে কিন্তু আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে ওনার গ্রহণযোগ্যতা আছে, এবং বিএনপি যে ইউনিফাইং ফোর্স যাকে বলা হয় এটা কিন্তু খালেদা জিয়ার মধ্যে। তো তার জন্য এখানে আপনার মনে হয় যে আপনার অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড, দল মত নির্বিশেষে, খুব একমাত্র দল কানার লোক ছাড়া আমি বলবো যে তা খুব লিমিটেড, যে উনার প্রতি কিন্তু একটা আলাদা একটা সম্মান আছে। আমি এতটুকু বলবো। কিন্তু মাঝখানে যেটা এখানে এফেক্টটা হয়ে যাচ্ছে রাজনৈতিক এখানে ক্যালকুলাস, কারণ রাজনীতি তো কারোর জন্য থেমে থাকে না, দেশের কিন্তু এখানে আপনার যে গতি প্রবৃত্তি এটাও কারোর জন্য থেমে থাকে না। তো নির্বাচনে যেমন আমি শুনছি যে ইলেকশন কমিশনের এখানে হচ্ছে যে উনি বলছেন যে পরের সপ্তাহে তফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে, এবং যদি ফেব্রুয়ারি, আপনার একটা এখানে নিউজের হেডলাইনে বললো যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। বিএনপি কিন্তু নির্বাচনী এখানে আমার এখানে নির্বাচনী যেখানে যে আয়োজন বা নির্বাচনী যে এখানে হচ্ছে যে ওদের যে অ্যাটেনশনটা দরকার ছিল, মনোযোগটা আছে, কতটুকু ওরা করতে পারছে এটা বিএনপির নেতা নেতৃবৃন্দ বলতে পারবে। কিন্তু নিশ্চয়ই এটা একটা ফ্যাক্টর যে এখানে হচ্ছে এক, বিএনপি চেয়ারপারসন এখন হচ্ছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এবং দুই হচ্ছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ওখানে জনাব তারেক রহমান লন্ডনে আছেন, এবং এখানে হচ্ছে উনি কবে ঢাকায় আসবেন এটা নিয়েও এক ধরনের একটা শঙ্কা, এক ধরনের একটা স্পেকুলেশন, এক ধরনের ধোঁয়াশা আছে, যেটা পুরোপুরি এখনো দূর হয় না। তো এটা বিএনপির রাজনৈতিক এখানে মাঠ পর্যায়ে এখানে প্রচারণাতে এটা প্রভাব পড়বে না কিনা সামনের দিন বলে দেবে। ধন্যবাদ। আপনি জানেন যে ভারতীয় অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন যে তিনি সেখানে থাকবেন কি থাকবেন না এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এটার কি বিশেষ কোনো তাৎপর্য আছে? আমি কিন্তু আপনাকে বেশ এক মাস ধরে, যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্ক বা দক্ষিণ এশিয়া অন্যান্য দেশের ব্যাপারে এটা আমার পর্যালোচনার এখানে পড়ে, আমার এক্সপার্টিস বলবো না, কিন্তু এটা আমার আগ্রহ এরিয়া ভূ রাজনীতির ছাত্র হিসাবে। তো আমি বলবো যে ভারতের সাথে বাংলাদেশের এমনকি অফিসিয়াল চ্যানেলে আপনি কমিউনিকেশন দেখেন 1 থেকে 1.5 মাস কিন্তু একটা সি চেঞ্জ হচ্ছে, প্রায় 16 মাস তো 17 মাসের মতো হয়ে যাচ্ছে এখন। তো এর মধ্যে প্রথম 12 থেকে 14 মাস ভারতের এক প্রকারের এখানে ইনট্রান্সিজেন্স বলা যায়, বা একটা হচ্ছে যে গোয়ার তুমি ছিল, এবং অবশ্যই বাংলাদেশের প্রতি বৈরিতা ওরা নানানভাবে ওরা এখানে প্রদর্শন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এবং হচ্ছে যে অপপ্রচার যেখানে লিপ্ত হয়েছে ভারতীয় সরকার না হলেও এখানে ভারতীয় মিডিয়াতে আমরা এখানে অনেক এখানে প্রচুর এখানে হচ্ছে প্রমাণ পেয়েছি। এবং ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত এখানে লোকে আসা যাওয়া, বিশেষত হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে যে হেলথ ট্যুরিজম যেটাকে বলি সেটা বন্ধ করে দেওয়া, বা ট্রানজিট বন্ধ করে দেওয়া, আমাদের রেডিমেড গার্মেন্টসের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া, ভিসা বন্ধ করে দেওয়া। তো এইগুলো কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে, এবং এটা হচ্ছে যে বাংলাদেশকে একটা হচ্ছে যে ব্যর্থ রাষ্ট্র বা ফেল স্টেট হিসেবে পোর্ট্রে করা। তো এই অপচেষ্টাগুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন বিগত 2 মাস ধরে আমি কিন্তু আপনাকে সিরিয়ালি কোনো কিছু তো আইসোলেশনে হয় না, হঠাৎ করে ভারতের কেন মত পরিবর্তন হতে পারে, আমি বলছি হতে পারে। দেখুন, ভারতের কিন্তু অফিসিয়াল চ্যানেল আমি শুধু ধরবো একটা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা হচ্ছে ওদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হেড করেন, এবং 2 হচ্ছে পার্লামেন্টারি প্রসিডিংস, বা হচ্ছে যে ওদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোক্স পারসন যখন বলেন। এই দুটোর বাইরে বা প্রধানমন্ত্রী যদি এখানে ভারতের না বলেন, এই 3 জনের বাইরে আমি কার কথা আমি ওইভাবে গ্রাহ্য করব না। অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটাই হচ্ছে 3টি কথা। প্রথমে আমি ধরবো হচ্ছে, এবং আপনার প্রোগ্রাম বেশ কয়েকবার বলেছি, যে ভারতের যে আপনার এখানে যে আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভাল, উনি যখন একটা ঘরোয়া একটা বৈঠকে টেলিভাইজ ওখানে বললেন যে এখানে যে আপনার এখানে যে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এইসব জায়গায় যে এখানে সরকারের পট পরিবর্তন হয়েছে, এখানে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ কিন্তু এখানে উপেক্ষা করা যায় না, যে সুশাসনের অভাব। এটা কিন্তু দেখুন, এটা কিন্তু যখন আমি আপনি বললে বা ভারতের এখানে হচ্ছে
সাধারণ কেউ মানুষ বললে এইটা, বা পাতি নেতা বললে বিশেষ তাৎপর্য, তখনই কিন্তু আমার কানটা খাড়া হয়ে গেছিল, যখন হচ্ছে এতকাল কিন্তু ভারত বলছিল যে এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা এক ষড়যন্ত্র, যে তারা হচ্ছে তাদের পছন্দের লোকদেরকে এখানে এই দেশে বসাবে, এটাই কিন্তু তাদের একটাই ন্যারেটিভ ছিল, এর বাইরে কিচ্ছু না, এবং দেশটা হচ্ছে মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। তো হঠাৎ করে যখন সুশাসনের কথাটা বললেন উনি, আরো অনেক কিছু বলেছেন, সুশাসনের কথাটা বললেন, তার মানে কিন্তু এক ধরনের কিন্তু অ্যাডমিশন যে ভারত এতকাল যাদের উপর পুরোপুরি ব্যাংক করছিল, সেই আওয়ামী লীগ কিন্তু নিজেরাও ডুবেছে, এবং ভারত বাংলাদেশ সম্পর্কটাকে ওরা অনেক অংশে কিন্তু এটা বিঘ্নিত করেছে, এবং এতে ভারতের যাতে বাংলাদেশের এখানের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে, এটার সুযোগ নিয়েছে চীন, এটার সুযোগ নিয়েছে পাকিস্তান, এটার সুযোগ নিয়েছে তুর্কি, যেমন বলে তুরস্কের লোকরা বলতে পারে। এটা হচ্ছে ভারতের পর্যবেক্ষকদের মধ্যে কিন্তু আমরা যদি দেখি দিল্লিতে যেখানে সিরিয়াস আলাপ হয়, যারা অ্যাকচুয়াল এক্সপার্টস, তাদের মধ্যে কিন্তু এটা আলাপ আলোচনা আসছে বেশ অনেকবার। আচ্ছা, দ্বিতীয়ত কি হলো, আপনি তারপর হলাম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা বলবো যে কলম্বো সিকিউরিটি কনক্লেভে এখানে হচ্ছে যখন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানকে ওনাকে হচ্ছে অভ্যর্থনা জানানো হলো, যে এখানে হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যেহেতু বাংলাদেশও একজন মেম্বার, তো এখানে হচ্ছে যে ওখানে এই দিল্লিতে এখানে আলাপের জন্য, এবং ওখানে অজিত দোভালের সাথে এখানে হচ্ছে ওদের হচ্ছে দুই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের বাংলাদেশ এবং ভারতের একটা প্রাইভেট এখানে কনভারসেশন, খুব এখানে এক্সক্লুসিভ কনভারসেশন হয়েছে, এবং যেটা এখানে বোধহয় যেটাকে বেশ কিছু আপনার এখানে রেফারেন্স বোধহয় আপনাদের মানব জীবনে এখানে যে লিড আর্টিকেলও আসছে এবং অন্য জায়গায় আসবে। এবং তারপর এখান থেকে তারপর আমি তৃতীয় জায়গায় আমি যদি এখন যাই, তৃতীয়টা হচ্ছে যখন হচ্ছে আপনার আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে এবং গৃহমন্ত্রী নিয়ে যখন হচ্ছে মৃত্যুর যে সাজাটা যেখানে যখন ঘোষণা করা হলো, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলল যে 3 নম্বর যেটা, যে আমরা এই ভার্ডিক্টটা দেখেছি, আমরা এটা নোটে নিয়েছি বা কগনিজেন্সে নিয়েছি, এবং আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি, সবচেয়ে ইম্পর্টেন্ট জনগণের সাথে আছি, এবং আমরা চাই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা ইনক্লুসিভ কথাটা আবার অবশ্যই মেনশন করে দিয়েছে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা স্বচ্ছ নির্বাচন হোক। দেখুন তখন কিন্তু নিজার রিয়াকশনে ওরা কিন্তু বলে নাই যে এই ভার্ডিক্টটা হচ্ছে পলিটিক্যাল মোটিভেশন দ্বারা চালিত বা এখানে হচ্ছে ইন্সপায়ার বা ইনফ্লুয়েন্স হয়। 1, 2, 3টা হয়ে গেল, এখন 4 নম্বরটি। 4 নম্বর এখানে লিঙ্কটা কি হলো? 4 নম্বর লিঙ্কটা হচ্ছে যে এই আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখানে হচ্ছে জয়শঙ্করের হচ্ছে যে হিন্দুস্তান লিডারশিপ, হিন্দুস্তান টাইমস যেটা বড় এখানে প্রখ্যাত নিউজ পেপার যেটা আপনি জানেন, তো ওদের এখানে লিডারশিপ সামিট হয়। তো লিডারশিপ সামিটে ওখানে একটা সেশনে উনি ছিলেন, এবং ওনাকে যখন হিন্দুস্তান টাইমসের যখন ওখান থেকে এখানে ইন্টারভিউ করা হয়, তো বাংলাদেশের পক্ষ স্বাভাবিকভাবেই আসে, এখানে প্রসঙ্গটা আসে, তখন উনি এটা বলেছিলেন যে এটা ইফ আই রিমেম্বার কারেক্টলি, যে একটা বিশেষ একটা পরিস্থিতি হয়েছিল যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসছিলেন, এবং এরপর ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল শেখ হাসিনা কি চলে যাবেন নাকি না, বলে এটা হচ্ছে শেখ হাসিনার উপরে, ভারতে উনি থাকবেন নাকি ভারত ছেড়ে চলে যাবেন তার সিদ্ধান্তের উপর। তার মানে হচ্ছে এখন কিন্তু ভারত সিগন্যাল করছে যে আমরা কিন্তু ওনাকে আলাদাভাবে রাজনৈতিক আশ্রয় কিন্তু আমরা দিই নাই। এটা কিন্তু প্রথমে হচ্ছে এতকাল কিন্তু এটার ব্যাপারে ওরা কিন্তু কোনো খোলাসা করে কোনো কথা বলে নাই। এবং 2 নম্বর জিনিস যেটা হচ্ছে যে এখন বল ইজ ইন শেখ হাসিনাস কোর্ট, উনি যদি যেতে চান যাবেন, নালে কি হবে এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা কিন্তু মানে এটা হচ্ছে যে আলোচনার দরজাটা খোলা রাখলো। তার মানেটা কি? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা হচ্ছে যে সফট সিগন্যালস ওরা পাঠাচ্ছে এক অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রতিও, যে দেখো আমরা কিন্তু এখন উই আর কাটিং ডাউন অন আর লসেস। এটা কিন্তু একটা ওরা বুঝতে পেরেছে, কিছু অংশেও না অনেক অংশে দিল্লির এখানে যারা এখানে বাংলাদেশের সম্পর্কে যারা এখানে নীতি যারা এখানে বানান বা পলিসি মেকার্স, যে আওয়ামী লীগকে একচিটিয়া সমর্থন করে, এবং বিশেষত আওয়ামী লীগের 3টি বিগত যে আমরা বলবো হচ্ছে যে আপনি বোধহয় নাম দিচ্ছে ডামি ইলেকশনস, বা এখানে হচ্ছে যেখানে যে ভুয়া নির্বাচনগুলো যে ওরা যেখানে সমর্থন দিয়েছিল,
এবং আওয়ামী লীগের এখানে সাথে যেখানে সমর্থন দিয়ে ওরা যে দেশের অধিকাংশ জনগণের সাথে যে ভারতের প্রতি যে একটা ইমেজ ছিল, ওই ইমেজটাতে যে বড়োভাবে এখানে এফেক্টেড হয়েছে এবং ভারতের সাথে যে মানুষের যে বিদ্বেষটা বেড়েছে সেটা কিন্তু ওদের মাথায় আসছে। এবং আরও ইম্পর্টেন্ট হচ্ছে, ভারত তো এখন বাংলাদেশের পলিসি মেকারদের সাথে ওইভাবে এনগেজ করতে পারছে না, সরাসরিভাবে প্রত্যক্ষভাবে করতে পারছে না। এই যে ভ্যাকিউমটা হচ্ছে, এই ভ্যাকিউম তো নেচার তো কোনো দিন হচ্ছে যে ভ্যাকিউম টলারেট করে না। তো এই সময়টা কি হচ্ছে, পাকিস্তান যেখানে যেভাবে অ্যাগ্রেসিভলি ঢুকে যাচ্ছে চীনের সাথে সহযোগিতা করে, এবং ক্ষেত্র বিশেষ যুক্তরাষ্ট্রেরও এখানে আশীর্বাদ পেয়ে, তো তখন এখানে দেখছি হচ্ছে যে ভারত কিন্তু ব্যাকফুটে চলে যাচ্ছে। কেন ভারতের সাথে যখন হচ্ছে আপনার হেলথ ট্যুরিজম, যখন ওরা বললো যে ওদের হেলথের জন্য এখানে ওরা যে স্বাস্থ্য সেবা খাতের জন্য বাংলাদেশে আসবে, তো এখানে বাংলাদেশ থেকে ভারতে আসবে, ওদের কোনো অপশন নেই। এখন দেখা যাচ্ছে মানুষ হচ্ছে এখানে যারা চায়নায় চলে যাচ্ছে, কুনমিংয়ে এখানে, এবং কুনমিং এখন ইউনান এখানে যে চাইনিজরা প্রোঅ্যাক্টিভলি স্টেপ ইন করেছে এখানে, যেখানে কুনমিংয়ে স্টেট অফ দ্য আর্ট এখানে স্পেশালাইজ এখানে হেলথ কেয়ারের জন্য। কেন ওখানে হালাল রেস্তোরাঁ খোলা হয়েছে, হালাল, কেন ওখানে অনেক যথেষ্ট সংখ্যক মুসলমান আছে এবং দুবাসীও এখন এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, যারা চীনা এবং বাংলা ভাষায় যাতে এখানে ইন্টারপ্রিটেশন করতে পারে। কিছু মানুষ এখানে আমাদের এখানে রুগীরা চলে যাচ্ছে পাকিস্তানে, যারা অ্যাফোর্ড করতে পারে, এবং দুবাই, সিঙ্গাপুর এগুলো তো আছে, ব্যাংকক তো আছে। তো এবং এটার সাথে সাথে আমি বলবো যে সাপে বর হচ্ছে যে আমাদের অন্তত স্বাস্থ্য খাতে এখানে যে সেবাটা দেওয়া হচ্ছে, ওটার উপর একটা আমাদের এখানকার যেখানে আমাদের একটা চাপটা পড়ছে, যেখানে গুণগত মান পরিবর্তন হতে, মানে উন্নতি করার জন্য। কেন আমি তো টাকা তো বাইরে গিয়ে যথেষ্ট খরচ করা হয়, এবং আমাদের দেশের ডাক্তাররা যে অক্ষম তা তো নয়। তো এখানে যদি গুণগত মান যদি উন্নত করা হয়, তো দেশের টাকা দেশেই থাকবে, আমাদের রুগীদের হয়রানি কম হবে। তো ওরা দেখেছে এখানে এটি একটা বিশাল বড় এখানে ওরা এখানে স্কোপ হারাচ্ছে। দ্বিতীয়ত ওরা আরেকটা জিনিস যেটা হারাচ্ছে হচ্ছে যে ট্যুরিজম। কারণ এখান থেকে আমাদের কিন্তু শুধু হেলথ ট্যুরিজম না, ভারত কিন্তু ছিল যেহেতু আমাদের দেশে আমাদের প্রতিবেশী, এবং এখানে হচ্ছে কম টাকায় কিন্তু ভারতে এখানে আমাদের প্রচুর এখানে ট্যুরিস্ট যেত, বোধহয় আমাদের বাংলাদেশ থেকে বোধহয় 3rd লার্জেস্ট ট্যুরিস্ট সোর্স ছিল। আচ্ছা, এটিও এখানে হচ্ছে প্রচুরভাবে বিঘ্নিত হয়েছে। প্রচুর ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করত, মানে অফিসিয়ালি এখানে কাজ করতো, কেউ কেউ আবার বলে সেমি অফিসিয়ালি কাজ করতো। এখন অগস্ট 2024-এর পর এদের অনেকে হচ্ছে যে এখন দেশে চলে গেছে। তো এখন এটাও এখানে একটা এমপ্লয়মেন্ট লস, এবং হচ্ছে যে ভারতীয় বিজনেসগুলো যেখানে আছে সেগুলো এখানে একটু বিঘ্নিত হয়েছে। এবং ভারতের যে আবার যে সিকিউরিটি কনসার্নস যেখানে হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, এটার জন্য ওরা বুঝতে পারছে যে এখন হচ্ছে যে বাংলাদেশের সাথে ওদের সংযোগ বাড়াতে হবে। এবং যেটা আরেকটা জিনিস যেটার জন্য আমি বলবো যে ভারতের একটা বড় যে এখানে ওদের যে নীতিগত পরিবর্তনের আভাস দিচ্ছে, এখন কি হবে বলতে পারছি, আভাস দিচ্ছে যে চীনের সাথে আবার হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা নিয়ে এখানে ভারত এবং চীনের সাথে 1962 সালে একটা যুদ্ধ হয়ে গেছে। অরুণাচলের একটা প্রদেশে একটা অংশ চীনের এখনো দখলে আছে ভারতীয়দের ক্লেম অনুযায়ী, এবং চীন হচ্ছে ওখানে অরুণাচল প্রদেশকে লিটল টিবেট বলে। এই 1 মাস আগে অরুণাচল প্রদেশের একজন নাগরিক, মানে ভারতের অরুণাচল প্রদেশের এখানে রাষ্ট্রতে এই স্টেট থেকে ওখানে গেছিলেন, রাজ্য থেকে এখানে গেছেন চীনে একটা সফরে। তো ওখানে হচ্ছে চাইনিজ ইমিগ্রেশন অফিসিয়ালরা তাকে হচ্ছে বেশ কয়েক ঘন্টা ধরে তাকে হচ্ছে যে নানান ধরনের প্রশ্ন করেছে। উনার ভাষ্য অনুযায়ী, আমি তো ছিলাম না, বাট পেপারে পড়েছে উনি নানান ধরনের হয়রানি স্বীকার করা হয়েছে। ওনাকে বলা হয়েছে যে তুমি কেন, তোমাকে বলো যে তুমি ভারতীয় নাগরিক, তুমি তো অরুণাচলের না, তুমি তো চীনের নাগরিক। তো চীনও কিন্তু কোনো প্রত্যেকটা স্টেপ কিন্তু নেয় হচ্ছে একটা ছোট ছোট যে সিদ্ধান্ত, ওটা কিন্তু ভেরি ওয়েল থট আউট। তো ভারতে কিন্তু অরুণাচল প্রদেশের ব্যাপার সেন্সিটিভিটি অনেক বেশি, এবং ভারত কিন্তু এখন আস্তে আস্তে দেখছে যে এখানে হচ্ছে তার দক্ষিণ এশিয়ার মধ্যে ওরা যখন হচ্ছে যে বিশ্বগুরু যেটা বলে, বিশ্বের গুরু হওয়ার এখানে যে এই একটা আকাঙ্ক্ষায় ওরা নিজের দক্ষিণ এশিয়াতে তাদের হচ্ছে বন্ধু হারিয়ে ফেলছে। শ্রীলঙ্কা তো এখানে হারিয়ে ফেলেছে, নেপালেও এক অংশে কিন্তু এখানে হচ্ছে যে নতুন সরকার আসছে, বা এখানকার সাধারণ জনগণ যারা আছে, যে জেন জি যেটাকে বলে, এখানে তরুণ যে গোষ্ঠী আছে, তরুণী যে গ্রুপটা আছে, তারা কিন্তু ভারতের উপর কিন্তু বীতশ্রাদ্ধ। কেন ভারতের হচ্ছে যে ওরা মনে করে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হচ্ছে দরকারের চেয়ে বেশি হস্তক্ষেপ। এবং একইভাবে হচ্ছে বাংলাদেশেও আমরা যেখানে আছি, আমরা ওখানে হচ্ছে যে আমাদের অভিন্ন নদী, যে 54 নদীর যেখানে পানি হিস্সার ব্যাপারে, বা পুশিনের ব্যাপারে, বা বর্ডার কিলিংয়ের ব্যাপারে, এইসব ব্যাপারে, এবং হচ্ছে শেখ হাসিনাকে ক্রমাগত এখানে আশ্রয় দেওয়া, এবং ওনাকে হচ্ছে যে নানান ধরনের হচ্ছে উস্কানিমূলক কাজে এখানে বাধা না দেওয়ার জন্যে আপনি দেখেন হচ্ছে যে এটা কিন্তু
এটা কিন্তু এখানে হচ্ছে আমাদের দেশের জনগণের এখানে কিন্তু ভারতের প্রতি কিন্তু সহানুভূতি চলে গেছে। এবং আপনি দেখবেন যে সাম্প্রতিককালে এক সপ্তাহ কিন্তু আপনি দিল্লি বেসড এখানে হচ্ছে যে বা কলকাতা বেসড যেখানে যে ধারণা করা হয় আওয়ামী লীগের যে যারা নেতা নেতৃবৃন্দ যারা ওখানে পালিয়ে আছেন বা আশ্রয় নিয়েছেন তাদের কথা অনুযায়ী তাদের মধ্যে কিন্তু কোনো বক্তব্য আসে না। সাধারণত তো এখানে অনেকগুলো বক্তব্য চলে আসে এবং তো তার মানে এখানে এক ধরনের একটা কোঅর্ডিনেশন হচ্ছে। এবং ভারত যেটা সিগন্যাল যেটা করতে চাচ্ছে যে সামনের যে সরকার যদি নির্বাচন, আমরা আশা করি ইনশাআল্লাহ নির্বাচন হবে ফেব্রুয়ারি এখানে 2026 সালে নির্বাচিত যেই সরকার হবে ভারত তাদের সাথে প্রোঅ্যাক্টিভলি এঙ্গেজ করতে পারবে। এবং আমার যেটা ধারণা করছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বৈরিতা কমানোর জন্য এটা মনে হয় যুক্তরাষ্ট্রেরও আমার মনে হয় এখানে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে এটা একটা রোল প্লে করা হচ্ছে। কেন এখানে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এখন কিন্তু আমি যেটা প্রথম থেকে আপনার প্রোগ্রামে 3-4 বছর ধরে বলে আসছি, চীন কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের মেইন কম্পিটিটর এবং যুক্তরাষ্ট্র চাইবে ছলে বলে কৌশলে তারা তাদের স্ট্র্যাটেজিতে সব এখানে আপনার দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে আস্তে আস্তে অ্যালাইন করা। তো এটার জন্য হচ্ছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা ব্রিজ বিল্ডিং এটা যদি এক্সারসাইজ করা হয় এটার মধ্যে যুক্তরাষ্ট্রের একটা রোল আছে, যুক্তরাজ্যের একটা রোল থাকতে পারে কারণ এখানে হচ্ছে যে কলোনিয়াল এক্সচেঞ্জ এবং জাপানের রোল থাকতে পারে কারণ জাপান ইজ এটা যে ট্রাস্টেড একটা ডেভেলপমেন্ট পার্টনার ইন বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এই প্রেক্ষাপটে এই নির্বাচন সম্পর্কেই আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে আগামী নির্বাচন বড় ধরনের পরীক্ষা। নিশ্চয়ই এটা বড় ধরনের পরীক্ষা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, বড় ধরনের পরীক্ষা হচ্ছে সকল রাজনৈতিক দলের জন্য যারা গণতান্ত্রিক আন্দোলনে এখানে নেমেছিল, যেটা নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুস্থ গণতান্ত্রিক একটা পরিবেশের জন্য যারা সংগ্রাম করেছিল। তো এই যে এখানে এবং সবচেয়ে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই অগস্ট 2024 সালে যে 1400 মতো যেখানে আমাদের বিশেষত হচ্ছে যে শিশু, বালক, তরুণ তরুণী, নিরীহ মানুষ যারা হচ্ছে শহীদ হয়েছে, যারা হচ্ছে আত্মাহুতি দিয়েছেন, তাদের এই ত্যাগটাকে হচ্ছে যে হেলায় বিসর্জন করা যাবে না। কেন করেছিল? প্রথমে শুধু চাকরির কোটার জন্য না, এই যে অর্থনৈতিক যেখানে নিপীড়ন, এই যে এখানে হচ্ছে যে লুটপাট, এই যে খুন, এই যে গুম, এই যে একটা আইডিওলজির নামে আপনি মনে করুন হচ্ছে আমরা কিন্তু এখনও বলবো যে 71-এর যুদ্ধের সাথে এটা তো পুরো বাংলাদেশের ইতিহাস এটার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। 71-এর যুদ্ধ না হলে তো বাংলাদেশ আসতো না। এটা হচ্ছে আমাদের অস্তিত্ব, তো আমাদের জাতির সাথে আমাদের রক্তে শিরায় আছে, কিন্তু একটি দল এটাকে মনোপোলাইজ করা, এটার বিরুদ্ধে এখানে হচ্ছে মানুষের এখানে এবং যেই হচ্ছে যে এখানে এটা নিয়ে এখানে প্রতিবাদ করবে তাকে এক ধরনের ট্যাগিং করা, যেটা দুঃখজনকভাবে এখনও আছে, এইটাও এখনও আছে, এখন হয়তো বা ধর্মের নামে আছে বা জাতীয়তাবাদের নামে আছে, প্রত্যেকটি দলই কিন্তু করার চেষ্টা করছে কম আর বেশি। কিন্তু আমাদের তরুণ তরুণীরা চেয়েছিল হচ্ছে একটা ভালো একটা দেশ গড়ার জন্য, এই একটা দেশ যেখানে হচ্ছে যে এখানে সমতা থাকবে, অর্থনৈতিক সমতা থাকবে, রাজনৈতিক সমতা থাকবে, যেখানে হচ্ছে দল মত নির্বিশেষে সবারই কথা বলার স্বাধীনতা থাকবে এবং হচ্ছে সবার হচ্ছে যে দেশের এখানে কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে, যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে। তো এটার জন্যে সবচেয়ে বড় লিটমাস টেস্ট আমি মনে করি ডক্টর ইউনূসের লেগেসি সবচেয়ে বড় লেগেসি হবে যদি উনি একটা পিসফুল, একটা ট্রান্সপারেন্ট, একটা ইনক্লুসিভ ইলেকশন করেন। কিন্তু তার জন্য আমি আবারও বলবো, এটা আমি বলে যাব যতদিন না হয়, যে আইন শৃঙ্খলা অবস্থার অবনতি রুখতে হবে। কেন আমি যদি 2 দিন আগেই যদি আমি পেপারে দেখলাম যে বিগত 15 মাসে গড়ে 10টা করে মার্ডার হচ্ছে, তার মানে দেশের অবস্থা এখনও পুলিশ প্রশাসন কি পুরোপুরি চাঙ্গা হতে পেরেছে না কি না, এটা অত্যন্ত দরকারি। কেন আর্মি, সশস্ত্র বাহিনী, আর্মিরা কিন্তু ওরা হচ্ছে সেলফলেসলি কাজ করছে, কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু সবাই চাইছে একটা নির্বাচন সুন্দর মতো হোক, একটা রাজনৈতিক স্থিতিশীলতা হোক এবং হানাহানি রাজনীতি বন্ধ হোক এবং লুটপাটের রাজনীতি যাতে আবার ফেরত না আসে এবং দেশে যেন মানুষের কর্মসংস্থান হয় এবং যাতে গরিব এবং প্রান্তিক মানুষের জন্য যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য একটা পরিবেশ থাকে। তো এতগুলো যেখানে মানুষের আশা ভরসা আছে এবং আমাদের ঘরের মধ্যে দেশের বাইরে শত্রুর অভাব নেই, তাহলে এই সরকারের জন্য না, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর আব্বাসী। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।